পাস্কালস ল। পাস্কালস ল আমাদের প্রেশার অফ লিকুইডস, প্রেশার অফ কনফাইন্ড লিকুইডস, এইটা বোঝার জন্য খুব বেশি করে দরকার পাস্কালস ল। এবং এই পাস্কালের নাম থেকেই প্রেশার ইউনিটটা এসআই ইউনিটে পাস্কাল বলা হয়। উনি কি দিয়েছিলেন সূত্র? উনি যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে যে when pressure is applied to a mass of confined liquid at rest, the pressure is transmitted in undiminished magnitude equally in all directions and acts normally on the surface of the container. আবার আস্তে আস্তে রিপিট করছি। When pressure is applied to a mass of confined liquid at rest, then that pressure is transmitted equally in all directions in undiminished magnitude and it acts normally on the surface of the container. সহজ কথায় বলতে গেলে, বাংলা করে বললে, কোনো একটা আবদ্ধ পাত্রে রাখা তরলের উপর যদি চাপ দেওয়া হয়, চাপ প্রয়োগ করা হয়, সেই চাপটার সমস্ত দিকে সমানভাবে এবং অপরিবর্তিত মানে, আনডিমিনিশ ম্যাগনিটিউড মানে তার ভ্যালু কমবে না, সেই রকমভাবে সেটা সঞ্চালিত হয়, ট্রান্সমিটেড হয় এবং সমস্ত দিকে ট্রান্সমিটেড হয়। কোনো একটা নির্দিষ্ট দিকে তার কোনো ফ্যাসিনেশন নেই। এইবার দ্যাট প্রেশার অ্যাক্টস নর্মালি অন দ্য সারফেস অফ দ্য কন্টেনার, অর্থাৎ যে পাত্রের মধ্যে, যে কন্টেনারের মধ্যে লিকুইডটা রাখা আছে, তরলটা রাখা আছে, সেই লিকুইড, সেই কন্টেনারের সারফেসের উপর এই প্রেশারটা সবসময় নর্মালি অ্যাক্ট করবে। প্রেশার অলওয়েজ অ্যাক্টস নর্মালি। এইটা হচ্ছে পাস্কালস ল স্টেটমেন্ট। তা পাস্কালস ল থেকে, পাস্কালস ল এর ছোটবেলাতেও পড়া, পাস্কালস ল ছোটবেলাতে কিভাবে পড়েছিলে? সেই একটা রাবার বেলুন, ফাঁপা রাবার বল বা রাবার বেলুনের মধ্যে জল ভর্তি করে, রাবার বলেই ভালো হয়, ধরো আমি একটা ফাঁপা রাবার বল নিলাম, তাইতে ইঞ্জেকশনের একটা সিরিঞ্জে করে গর্ত করে সিরিঞ্জে জল ভরে ভেতরে জল ভর্তি করে দিলাম রাবার বলটার ভেতরে। এই অবস্থায় যদি পিন দিয়ে আরও 2-4 জায়গায় ফুটো করে দিই, আমি এক জায়গাতেই প্রেশার দেবো, কিন্তু দেখবো সমস্ত ফুটো থেকে সমান প্রেশারে জল বেরোচ্ছে। এবং শুধু তাই নয়, জলগুলো, জলের যে জেটগুলো বেরোচ্ছে সেটা ওই বলের যে সারফেস, সেটা তো কার্ভ সারফেস, সেই কার্ভ সারফেস থেকে নর্মালি বেরোচ্ছে, অর্থাৎ লম্বভাবে বেরোচ্ছে। এটা আমাদের ছোটবেলাকার পড়া জিনিস। কিন্তু এই জিনিসটা ঠিক আছে ছোটদের জন্য, দিস মাচ ইজ সাফিসিয়েন্ট। কিন্তু যখন উঁচু ক্লাসে উঠে গেছো, আমাদের যে জায়গাটা যেতে হবে সেটা হচ্ছে পাস্কালস ল অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট। মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট। থ্রাস্ট বা ঘাত কাকে বলে? না, ফোর্স, যে কতটা আমরা, প্রেশার হচ্ছে ফোর্স বাই এরিয়া যেটাকে বলি, সেটাই লিকুইড বা গ্যাসের বেলায় থ্রাস্ট বলা হয়। ঠিক আছে? লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে ফোর্স কতটা পাবো, and we can't apply force on a liquid, we apply thrust on a liquid. বেসিক্যালি বিষয়টি একই, কিন্তু থ্রাস্ট শব্দটা ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় না, যেমন ধরো আমি যদি একটা বডি থাকে, তার উপর যে কোনো একটা জায়গায় ফোর্স, থ্রাস্ট মানে প্রেসার, থ্রাস্ট মানে ফোর্স। আচ্ছা, কিন্তু ফোর্স হলেও একটু তফাৎ আছে। মানে তোমার কিরকম তফাৎটা? তফাৎটা হচ্ছে ইউনিটের তফাৎ নয়, ডাইমেনশনের তফাৎ নয়, ক্যালকুলেশনে কোনো তফাৎ হবে না। তফাৎটা কোথায়? না, বোধের তফাৎ। কিরকম? না, তুমি ধরো, আমি একটা উদাহরণ দিই। তুমি একটা ধরো একটা খেলনা গাড়ি আছে তোমার কাছে, সেই খেলনা গাড়িটাকে তুমি ধাক্কা দিলে, যেদিকে খুশি ধাক্কা দাও না কেন, একটা আঙুল দিয়ে ধাক্কা দাও, পুরো হাত দিয়ে ধাক্কা দাও, ইট উইল মুভ। ঠিক আছে? যেভাবেই ধাক্কা দাও না কেন, সেটা হচ্ছে ফোর্স। ধরো একটা এবার বালতিতে জল রাখা আছে, সেই জলের উপর আমি এইভাবে ঘুষি যদি মারি, কি হবে? আমি জলের উপর ফোর্স অ্যাপ্লাই করতে পারবো? আমার হাতটা তো জলের মধ্যে ঢুকে যাবে, তাই ফোর্স অ্যাপ্লাই করতে পারলাম না। তার মানে লিকুইডের ক্ষেত্রে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করা যায় না।
লিকুইড সারফেস যতটা, সেই গোটা সারফেসটা জুড়ে সবসময় আমায় ফ্রি সারফেস যতটা আছে সেই ফ্রি সারফেস গোটাটা জুড়ে আমার সবসময় ফোর্স অ্যাপ্লাই করতে হয়, সেটাকে আমরা থ্রাস্ট বলি। স্বাগত, ক্লিয়ার, পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ, এই মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্টটা বোঝার জন্য আমরা একটা স্পেশাল ডিজাইন একটা কন্টেনার নেব। সেই কন্টেনারটা দেখতে কিরকম না এইরকম, অর্থাৎ ইউ শেপেড কন্টেনার, বাট one arm is wider and another arm is narrower. এইবার আমরা এই দুটো আর্মে ভেতর ধরো কোনো একটা লিকুইড ভরা আছে, এই লিকুইড আমরা জানি না, যে কোনো লিকুইড, লিকুইড ইন জেনারেল ইজ ইনকম্প্রেসিবল, ঠিক আছে? লিকুইডকে প্রেসার দিয়ে তার ভলিউম কমানো যায় না, সেই জন্যই কিন্তু হাইড্রোলিক ব্রেক ট্রেক যেগুলো তৈরি হয় গাড়িতে ব্যবহার হয় সেইগুলো তৈরি করা সম্ভব হয়েছে। যেমন ধরো ওই যে আমাদের দেখবে এখন কিছু কিছু মোটর সাইকেলে বা ফোর হুইলারে এই কথাটা খুব শুনতে পাওয়া যায় যে ডিস্ক ব্রেক। এই ডিস্ক ব্রেক, ডিস্ক জিনিসটা চাকায় লাগানো থাকে দেখতে পাও বাইরে থেকে, আর যখন ওই তুমি হ্যান্ডেলের মধ্যে ব্রেক লিভারটা পুল করছো, বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ওইখানে একটা অয়েল রাখা থাকে একটা পাইপের মধ্যে এবং একটা কন্টেনারের মধ্যে, সেই the pressure you are applying on the piston of the oil, মানে যে পিস্টনটা ওই অয়েলটাকে ধরে রেখেছে সেই পিস্টনটার উপর তুমি যখন প্রেশার অ্যাপ্লাই করছো, সেই প্রেশারটা আনডিমিনিশ ম্যাগনিটিউডে একদম ওই চাকার ওই পাইপ লাইনটা কন্টিনিউ করা আছে, ওই তোমার ওই চাকা অবধি কিন্তু পৌঁছে যাচ্ছে, কোনো তার থাকে না। ট্রেনের ব্রেকের ক্ষেত্রে এরকম ধরনের পাইপ লাইন থাকে আর কি। হ্যাঁ, তা যাই হোক, এখানে কোনো একটা লিকুইড ধরো ভর্তি করা আছে, এই হচ্ছে সেই লিকুইড। এই রেডিয়াটা বুঝতে পারছি ছোট থেকে বড়, এটাকে A2 লিখছি, এটা এরিয়াটা ছোট, এটাকে A1 লিখছি, এরিয়া অফ ক্রস সেকশনটা। আমার এখানে একটা বাটখারা আমি বসিয়েছি, ওয়েট বসিয়েছি, সেই ওয়েটটা ধরা যাক W1, এবং এই W1টাকে ব্যালেন্স করার জন্য এদিকে মানে W1 বসালে এটাকে ব্যালেন্স করা যাচ্ছিল না, আমি ধরো হিসেব করে দেখে এই ওয়েট নেট আমি W2 পরিমাণ একটা ওয়েট আমি অ্যাপ্লাই করেছি। এই W2 ওয়েটটা অ্যাপ্লাই করার ফলে দেখেছি দুটো মানে সাম্য অবস্থায় আছে, ইকুইলিব্রিয়ামে আছে, কেউ উঠেও যাচ্ছে না কেউ নেমেও যাচ্ছে না। তাহলে আমি এটাকে এক কাজ করি, এইটাকে আমরা পি পিস্টন বলছি লিকুইড কে তাহলে কম্প্রেস করা যায় না কোনো উপায়ে? না, আইডিয়াল কেস বলে তো কিছু হয় না, তাহলে স্যার বলি আইডিয়াল কেস বলে কিছু হয় না, কিন্তু বাস্তবে লিকুইডকে খুব সামান্য মানে একদম নেগলিজিবল অ্যামাউন্ট হয়তো কিছু কিছু লিকুইড কম্প্রেসড হয়, কিন্তু সাধারণভাবে প্রেশার অ্যাপ্লাই করে লিকুইডকে কম্প্রেস করা যায় না। এবার বলো স্যার, তাহলে যদি অতিরিক্ত আমি প্রেসার অ্যাপ্লাই করি তাহলে কি ঘটবে? অতিরিক্ত প্রেশার অ্যাপ্লাই করলে কিছুই ঘটবে না, কিছুই ঘটবে না। তুমি যে কন্টেনারটার মধ্যে লিকুইডটা রেখেছো সেই কন্টেনারটা ফেটে যেতে পারে, তার বেশি কিছু হবে না, কন্টেনারটা ভেঙে যেতে পারে। আর যদি সে কন্টেনারটা এতটাই মানে শক্ত হয় যে সেটা ফাটবে না, অতিরিক্ত চাপ সহ্য করতে পারে, তাহলে তাহলে কিছুই হবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার। বেশ, এইবার এটা পি পিস্টন, এটা কিউ পিস্টন, প্রেশার অন পিস্টন পি, সেটা নিশ্চয়ই W1/A1, প্রেশারের যে ফর্মুলা ফোর্স বাই এরিয়া, সেখান থেকে W1/A1, আপত্তি নেই আশা করি। প্রেশার অন পিস্টন কিউ, সেটা W2/A2, এটাতেও নিশ্চয়ই আপত্তি নেই। তাহলে এখন যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, কেউ উঠছেও না কেউ নামছেও না, তাহলে therefore W1/A1 নিশ্চয়ই ইকুয়াল টু W2/A2, প্রেশার নিশ্চয়ই সমান,
প্যাসকালস ল অনুযায়ী এই প্রেশারটা is transmitted to this piston equally in undiminished magnitude, প্যাসকাল বলে দিয়েছেন। তাহলে এইটা শক্তি, এইটা যেহেতু শক্তি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি W2 ইকুয়াল টু, অর্থাৎ এইটা ইকুয়াল টু A2টাকে এদিকে গুণ করে দাও, A2 বাই A1 ইন্টু W1। তাহলে দেখো এবার ছবিতে দেখেই বুঝতে পারছি A2 বাই A1, A2টা A1 এর চেয়ে বেশ বড়। তাহলে অর্থাৎ ধরো যদি 10 টাইমস বড় হয়, A1টা যদি 10 সেন্টিমিটার স্কোয়ার হয়, এটা যদি 100 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে A2 বাই A1 করলে তাহলে 100 বাই 10 মানে হচ্ছে 100 বাই 10 করলে 10 পড়ে রইল। তাহলে এক্সাম্পল একটা নিতে পারি, if A2 by A1 equal to 10, then W2 equal to 10 W1। অর্থাৎ তুমি এখানে 1 কেজি বাটখারা চাপিয়ে রেখেছো, এখানে তোমার 10 কেজি বাটখারা চাপিয়ে রাখতে পারছো। অর্থাৎ কেবলমাত্র পিস্টনের সাইজটা একটা ছোট নিয়েছে, একটা বড় নিয়েছে, আর কিছু কিন্তু তফাৎ নেই। একটা ছোট পিস্টন একটা বড় পিস্টন নেওয়াতেই দেখা গেল কি না, একটা তোমার 10 টাইমস আমি বড় যদি নিই, তাহলে এইখানে আমার যা বাটখারা আমি চাপাবো, এখানে তার 10 টাইমস বাটখারা চাপাতে হবে, তবে এইটা ব্যালেন্সড হবে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যেটা হচ্ছে যে তোমার ওই কি বলে এ হবে আর কি, মানে আমি একটা এখান থেকে থ্রাস্টের মাল্টিপ্লিকেশন ঘটাতে পারছি। এখানে যেমন 10 টাইমস থ্রাস্টের মাল্টিপ্লিকেশন ঘটিয়েছি, থ্রাস্ট তো এটাই, W1টাই এখানে থ্রাস্ট, এখানে W2টাই থ্রাস্ট। তাহলে আমরা আলটিমেটলি কি ঘটালাম না, থ্রাস্টের মাল্টিপ্লিকেশন ঘটালাম। ব্যাপারটা শুনতে আজব লাগলেও ঘটনাটা সত্যি, মিথ্যা নয়। এবং ন্যাচারালি এই ঘটনাটার একটা বিরাট অ্যাপ্লিকেশন আছে। আগেকার কেন এখনকার দিনেও দেখবে পেট্রোল পাম্পে কার ওয়াশ টোয়াশ যেখানে থাকে, সেখানে ওই বড় বড় গাড়িকে এরা মাটি থেকে উঁচু করে তুলে দেয়, দেখেছো? এমনকি লরিকেও তুলে দিতে দেখেছি, যেখানে মেকানিকরা কাজ করছেন সেখানে লরিটাকে এরকম লিফট করে দেওয়া হয়েছে, দিয়ে তলায় কাজ করতে সুবিধা হচ্ছে। এই যে অতিরিক্ত ওজন, একটা লরির ওজন তো একটা খালি লরির ওজন কম করে 2 থেকে 3 টন হবে। সেই 3 টন ওজন, 3000 কেজি ওজনকে তুলবার জন্য 3000 কেজি ফোর্স দিতে হয় না। এইরকম ওখানে এই একই সিস্টেম আছে, শুধুমাত্র এই বড় পিস্টনের উপরে একটা মানে পাটাতন করা যায়, যেখানে লরিটা এসে দাঁড়ায়। তাহলে আমার যদি এইটা 10 টাইমসই দেখতে পাচ্ছি, এখানে 1 কেজি দিলে এখানে 10 কেজি ওজন তোলা যাচ্ছে। এইখানে পিস্টনটা আরও সরু থাকে, প্রায় ধরো 100 টাইমস থাকে। 100 টাইমস যদি থাকে, তার মানে ধরো যদি 1 টনই ওজন হয় একটা লরি, আমি কথার কথা বলছি 1000 কেজি, তাহলে 1000 কেজি তোলবার জন্য আমাকে 10 কেজি ওজন চাপালেই যথেষ্ট। এর পাশে আমি 10 কেজির বাটখারা পাওয়া যায়, 10 কেজির বাটখারা চাপিয়ে দিলাম, বা 5 কেজির দুটো বাটখারা চাপিয়ে দিলাম, তাহলে একটা লরি 1 টনের উঠে গেল। যদি 2 টনের হয় তাহলে 20 কেজি চাপাবো, যদি 30 টন হয়, 3 টন হয়, তাহলে আমি 30 কেজি চাপাবো। 10 কেজির 3টে বাটখারা চাপিয়ে দিলে কাজ মিটে যাবে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে যে আমার কিন্তু ওই আমি ফোর্স অ্যাপ্লাই করছি কম, কিন্তু সেই ফোর্সটা বেড়ে গিয়ে এত গুণ বেশি হয়ে আমার কাজকে সম্পন্ন করে দিচ্ছে। এই ধরনের যন্ত্রকে বলা হয় হাইড্রোলিক প্রেস। হাইড্রোলিক প্রেসের সাহায্যে অনেক কিছু কাজ করা হয়, যেমন ধরো পেপার রোল করা হয়, তারপরে কাপড় পাট করে সে কাপড়গুলোকে চাপ দিয়ে শক্ত মানে বেলস অফ ক্লথ তৈরি করা হয়। তারপরে আগেকার দিনে মোজাইক টাইলস বলে এক ধরনের টাইলস হতো, রুফ টাইলস হতো, সেগুলো ওই মিক্সচারটা মাখবার পর ওর উপরে হাইড্রোলিক প্রেশার দেওয়া হতো। এই হাইড্রোলিক প্রেশার দেওয়ার ফলে ওই ভেতরে কোনো ভয়েড থাকতো না আর কি, ওই টালিগুলোর ভেতরে খুব শক্ত হতো। সেইগুলো তৈরির জন্য এইরকম যন্ত্র কিন্তু ব্যবহার করতেন। এখন অনেক কমে গেছে, এখন অন্যভাবে এটাকে খানিক কাজে লাগানো হয়, খানিক অন্য প্রিন্সিপাল কাজে লাগানো হয়, এইভাবেই কিন্তু চলে বিষয়গুলো। কিন্তু বাস্তবে বা আদতে দেখতে কিন্তু এটা মানে আমাদের ঠিক
যে সাধারণ বিদ্যা বুদ্ধি, সাধারণ যে বোধ, তাতে যেন মনে হচ্ছে বাবা এত টাকা এত অল্প ফোর্স দিলাম, এখানে এত বেশি ফোর্স পেয়ে গেলাম। বাস্তবে কিন্তু ঘটনাটা তাই, অল্প ফোর্স দিয়ে কিন্তু বেশি ফোর্স পাওয়া যায়। তো এবার এটা যে শক্তি সংরক্ষণ নীতির বিরোধী নয়, ইট ডাজ নট ভায়োলেট দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি, সেটাও প্রমাণ করা যায়। সেটা কি করে প্রমাণ করবো? সেটা প্রমাণ করছি। দেখো একটা মজার জিনিস আছে, যে এই যে মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্টের যে প্রিন্সিপালটা, এটা আমাদের এনার্জি কনজারভেশন প্রিন্সিপালকে ভায়োলেট করে না, সেটা আমরা প্রমাণ করে দেখাতে পারি। কিভাবে? দেখো, multiplication of thrust and its accordance with law of conservation of energy। এই কি করে হয় মন দিয়ে দেখবে। ইনিশিয়ালি পিস্টনগুলো এখানে আছে, ইনিশিয়াল পজিশন। এবার তুমি এটাকে চেপে চাপ দিয়ে এতটা নামালে, লেট দিস বি এক্স, এই পিস্টনটা হচ্ছে A1 পিস্টন, এক্স পরিমাণ নামালে, তাহলে কতটা লিকুইড এই লিম্ব থেকে এই লিম্বে ট্রান্সফার হলো না, এই ভলিউম, এইখানে যা ভলিউম অফ লিকুইড ছিল সেই ভলিউম অফ লিকুইডটাই এইটা থেকে এই পিস্টনে বা এইদিকে লিম্বে ট্রান্সফার হলো। তাহলে এইটা যতটা নামলো এক্স ডিস্টেন্স, এটা কি এক্স ডিস্টেন্সই উঠবে? তা তো উঠবে না, এটা তো অনেক চওড়া, এটা খুব সামান্যই উঠবে। এটা ধরো এইটুকু উঠবে, এটা মনে করো ওয়াই ডিস্টেন্স, এটা এক্স ডিস্টেন্স নামলো, আর এটা ওয়াই ডিস্টেন্স উঠলো। এইটা হচ্ছে A1 পিস্টন, এটা হচ্ছে A2 পিস্টন। তাহলে এই ভলিউমটা কত? এখানে যে ভলিউম অফ লিকুইডটা, যেটা এই ন্যারো লিম্ব থেকে থিকার লিম্বে বা ওয়াইডার লিম্বে চলে গেল, সেটা নিশ্চয়ই A1 ইন্টু এক্স। A1 হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, এক্সটা হচ্ছে হাইট। তার মানে সিলিন্ডারের যে ভলিউমের ফর্মুলা, এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট, তাহলে এরিয়া অফ দ্য বেস হচ্ছে A1 আর এক্সটা হচ্ছে হাইট। তাহলে এই ভলিউমটা হচ্ছে A1x, সেইটা নিশ্চয়ই এদিকে A2y এর সঙ্গে সমান হবে। আপত্তি আশা করি নেই, কারণ এই লিকুইডটাই তো এপাশে চলে এসছে এবং সেটার ফলে এই এটা এতটা উঠেছে। তাহলে এই A1x ইজ ইকুয়াল টু A2y। এবার তুমি এখানে আর আগে যা যা করেছিলে সেইগুলো পড়ো, অর্থাৎ W1 ওয়েট চাপিয়েছ, এইখানে W2 পরিমাণ ওয়েট চাপিয়েছ। অর্থাৎ আমরা এর আগে দেখেছিলাম কি না, W1 বাই A1 ইকুয়াল টু W2 বাই A2।
আমরা ডাব্লিউ কথাটা না ব্যবহার করে একটা কাজ করি আমরা, যে ইফ লিখি। ফোর্স তো এটা আলটিমেটলি আমরা পাঠ করে চাপাচ্ছি, এটা তো অ্যাকচুয়ালি ফোর্স অ্যাপ্লাই করছি। এটাকে F1 লিখছি, এটাকে F2 লিখছি, ঠিক আছে? তাহলে এখানেও এটাকে F1 লিখলাম আর এটাকে F2 লিখবো। ডাব্লিউ লিখছি না, কারণ ডাব্লিউ রোটেশনটা আমি ইউজ করবো আচ্ছা। এবার আমরা এনার্জি কনসিডারেশন কি দিয়ে মাপি না, ওয়ার্ক ডান দিয়ে মাপি। ক্লাস 9 এ পড়ে এসেছি এনার্জি কতটা খরচ হলো বা কতটা এক ফর্ম থেকে আরেক ফর্মে পরিণত হলো সেটা মাপা হয় বাই দ্য প্রসেস অফ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান দিয়ে মাপা হয়। ওয়ার্ক ডান মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এটা আমরা জানি। তাহলে এবার এটা ছিল পি লিন, এটা ছিল কিউ লিন। এবার ওয়ার্ক ডান অন পি লিন সেটাকে ডাব্লিউ যদি বলি, তাহলে সেই ডাব্লিউটা কত হবে, W1 বলি। W1টা কত হবে না, ফোর্স কতটা দিয়েছো F1, এর ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে x, আপত্তি নেই আশা করি। আর ওয়ার্ক ডান অন কিউ লিন এটা ইকুয়াল টু W2 যদি বলি, সেটা নিশ্চয়ই F2 ইন্টু y। দেখো F2 পরিমাণ তুমি ফোর্স দিয়েছো এবং এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে y। এবার যদি W1 আর W2 যদি সমান হয়ে যায়, তাহলে তুমি জোর গলায় বলতে পারো যে এনার্জি ইজ কনজার্ভ, এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল ফলোড হচ্ছে, এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল কিন্তু ভায়োলেটেড হয়নি। তাহলে সেটাকে আমার প্রমাণ করতে হবে। লেট দিস বি ইকুয়েশন 1 এন্ড লেট দিস বি ইকুয়েশন 2। এইবার আমরা একটা কাজ করি, আমরা 1/2 করে যা হয় হয়, W1/W2 ইকুয়াল টু তাহলে F1/F2 ইন্টু x/y। এবার এখান থেকে F1/F2 কি আসছে, A1/A2। তাহলে এই F1/F2 এর জায়গায় আমরা A1/A2 বসাতে পারবো। A1x equal to A2y, তাহলে উপরে আছে A1x তাহলে A2y, তাহলে দুটো তো সমান, তাহলে নিউমারেটর আর ডিনোমিনেটর সমান হলে রেশিওটা কত হয়, 1 হয়ে যায়। তাহলে W1 equal to W2, that means the energy is conserved in this process। তাহলে এমন ভাবার কোনো কারণ নেই, ফোর্সের মাল্টিপ্লিকেশন হচ্ছে, ফোর্সটা বেড়ে যাচ্ছে, কিন্তু we are not gaining anything in terms of energy। আমরা কিন্তু এনার্জি কিছু পাচ্ছি না। এনার্জি বেড়ে গেল না যে এনার্জি বেড়ে গেল সিস্টেমে, এনার্জি বাড়ে না, এনার্জি কমেও না, এনার্জি বড়জোর ওয়েস্টেড হয় অনেক সময়। আমরা যে এনার্জি সিস্টেমে দিই কতটা এনার্জি পাই না। আমরা এখানে এটা আইডিয়াল সিস্টেম ধরে নিয়েছি বলে W1 equal to W2 পেলাম, আমি কিন্তু পেতাম না। বলো কোথাও প্রশ্ন আছে? আচ্ছা প্রশ্ন করো না স্যার। স্বাগতা। না স্যার। বেশ, আচ্ছা আমরা এরপরে যে টপিকটা ঢুকবো সেটা হচ্ছে তোমাদের সেটাকে বলা হয় ওই অ্যাটমসফিয়ারিক প্রেশার বা ইত্যাদি ইত্যাদি। প্রেশার শুধু নয়, তার সঙ্গে আবার অ্যাটমসফিয়ারিক প্রেশারটা একটু রিলেটেড। সেটা জাস্ট কনসেপশন ভিত্তিক, আমি এখানে আলোচনা করবো শুধুমাত্র, এর কোনো ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টে যাব না। সেটা হচ্ছে যে আমরা আমাদের পৃথিবীতে আমরা জানি যে there is atmosphere which acts as a jacket around the earth's surface। আমাদের পৃথিবীর চারপাশে একটা অ্যাটমসফিয়ার আছে, যে অ্যাটমসফিয়ারটা আমাদের পৃথিবীকে একটা জ্যাকেটের মতো মানে আবরণ একটা দিয়ে রেখেছে। সেই অ্যাটমসফিয়ার আমাদের কিসের হাত থেকে বাঁচায়, অনেক কিছুর হাত থেকে বাঁচায়। অ্যাটমসফিয়ার না থাকলে তো আমরা বাঁচতাম না, সেটা অন্য কথা, আমরা অক্সিজেন পেতাম না তোমরা বলবে। এই অক্সিজেন না পাওয়া মানে অক্সিজেন যদি নাও পাই, তাছাড়াও অনেক এমন বিপদ আছে যেগুলো থেকে অ্যাটমসফিয়ার আমাদের রক্ষা করে। যেমন হচ্ছে হার্মফুল কসমিক রেডিয়েশন, যতটা অ্যাটমসফিয়ার না থাকলে আসতো তার চেয়ে অনেক কম আসে। অনেক উল্কা, অনেক কমেটস
যেগুলো দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে, সে তারা খসার মতো রাত্রিবেলা বিশেষ বিশেষ কোনো সময়। তা সেই উল্কাগুলো আসলে বিরাট বিরাট পাথরের খণ্ড, সেগুলো যদি সরাসরি অ্যাটমসফিয়ার না থাকতো পৃথিবীতে এসে পড়তো, কিন্তু অ্যাটমসফিয়ার থাকার জন্য অ্যাটমসফিয়ারের সঙ্গে সংঘর্ষে তারা জ্বলতে জ্বলতে আলটিমেটলি জ্বলতে থাকা মানে হচ্ছে ইট গেটস কনভার্টেড ইন্টু ইটস অক্সাইড ফর্ম, এবং সেটা অক্সাইড হয়ে গেলে গুঁড়ো হয়ে যায়, জ্বলে জ্বলে অ্যাটমসফিয়ারের মধ্যে ধ্বংস হয়ে যায়, পৃথিবীর সারফেসটা সুরক্ষিত থাকে। আর এছাড়া আর কি না, আলট্রাভায়োলেট রে, পৃথিবী সূর্যের যে আলট্রাভায়োলেট রে সেখান থেকে আমরা রেহাই পাই আর এই অ্যাটমসফিয়ার থাকার জন্য। তো এই অ্যাটমসফিয়ারের প্রেশারটা অনেক মানে একটা ওয়ান অফ দ্য চিফ ফ্যাক্টরস ফর দ্য কন্ট্রোল অফ কি বলবো, কন্ট্রোল অফ ওয়েদার অফ এ প্লেস। এবং এই প্রেশারটা বিশেষ করে সবচেয়ে লোয়ার মোস্ট যে লেয়ারটা ট্রপোস্ফিয়ার, সেই ট্রপোস্ফিয়ারের জায়গায় জায়গায় কোনো সময় হাই প্রেশার হয়, কোনো সময় লো প্রেশার হয়, ঠিক আছে। এই প্রেশারের ফ্লাকচুয়েশনস দেখা যায়, এবং ট্রপোস্ফিয়ারে এই ফ্লাকচুয়েশনস দেখা যায় বলেই কিন্তু ট্রপোস্ফিয়ারে ঝড় জল বৃষ্টি ইত্যাদি ইত্যাদি হয়। অন্যান্য লেয়ারগুলো এসব কিছুই হয় না। যাবতীয় যা মানে ফ্লাকচুয়েশনস অফ প্রেশার, ইট ইজ মেনলি সিন ইন দ্য ট্রপোস্ফিয়ারিক লেয়ার। কেন? তার কারণ হচ্ছে সূর্যের আলো যখন অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে আসে, এটা এই অ্যাটমসফিয়ারকে গরম করে না, আগে সরাসরি পৃথিবীর সারফেস গরম হয়, পৃথিবীর সারফেসের কন্ট্যাক্টে যে এয়ার আছে সেটা গরম হয়ে উপরে ওঠে, আবার উপরে উঠে ঠান্ডা হয়, আবার নিচে নেমে আসে, অর্থাৎ দিস কনভেকশন কন্টিনিউস, এটা চলতেই থাকে। তো ফলে যখন ধরো কোনো একটা জায়গায় প্রেশার গরম মানে এয়ার গরম হয়ে উপরে উঠে গেল, সেই জায়গায় একটা অপেক্ষিত শূন্যস্থান তৈরি হলো, পার্শিয়াল ভ্যাকুম তৈরি হলো, সেই পার্শিয়াল ভ্যাকুম মানে লো প্রেশার রিজন। এবার সেই লো প্রেশার রিজনে যখন জলীয় বাষ্পপূর্ণ ওয়াটার ভেপার আছে এরকম এয়ার যদি চলে আসে, তাহলে আমরা সেখানে বৃষ্টিপাত দেখতে পাবো, এইভাবে বৃষ্টিপাত হয়, রেনফল অকার্স ইন দিস ওয়ে। তা যাই হোক, যেটা বলার জন্য এত কথা, এই প্রেশার নিয়ে অ্যাটমসফিয়ারিক প্রেশার দেখে মেপে আর কি আমরা একটা ওয়েদার ফোরকাস্ট করতে পারি। সেটা ক্লাস ছোট নিচু ক্লাসেও পড়েছো, আরেকবার আমি রিপিট করিয়ে দিচ্ছি যে সেটা হচ্ছে যে যখন প্রেশার কমে যায়, হঠাৎ করে কমে যায়, তার মানে বাতাসে এয়ারে ওয়াটার ভেপার কন্টেন্ট খুব বেড়ে গেছে, হঠাৎ করেই খুব বেড়ে গেছে, তাহলে নিশ্চয়ই খুব লো প্রেশার জোন তৈরি হয়েছে। এয়ারে যদি ওয়াটার ভেপার কন্টেন্ট কমে যায়, তাহলে কিন্তু ওয়াটার ভেপার কন্টেন্ট বেড়ে যায় যদি, তাহলে লো প্রেশার জোন তৈরি হবে। কেন তৈরি হবে না? ওয়াটার ভেপারের মলিকুলার ওয়েট অনেক কম নর্মাল এয়ারের থেকে। নর্মাল এয়ার কি নিয়ে তৈরি? অক্সিজেন আর নাইট্রোজেন, মূলত নাইট্রোজেন আর তার সঙ্গে অক্সিজেন। নাইট্রোজেনের মলিকুলার ওয়েট কত? 28 গ্রাম। অক্সিজেনের মলিকুলার ওয়েট কত? 32 গ্রাম। আমি ধরে নিচ্ছি অ্যাভারেজ করলে 4 ভাগ নাইট্রোজেন 1 ভাগ অক্সিজেন, এইভাবে ধরে অ্যাভারেজ করলে মোটামুটি ওই 29 গ্রামের মতো হয় আর কি অ্যাভারেজ মলিকুলার ওয়েট অফ এয়ার। সেখানে ওয়াটার ভেপারের মলিকুলার ওয়েট হচ্ছে 18 গ্রাম। তাহলে ইট ইজ মাচ মোর রেয়ারার, ইট ইজ মাচ মোর লেস ডেন্সার দ্যান নর্মাল এয়ার। তাহলে যখন তুমি ওয়াটার ভেপার কন্টেন্ট খুব হাই হয়ে গেছে, বুঝবে কি করে না? ধরো আমাদের প্রেশারের যে ফর্মুলা এইচডিজি, পি ইকুয়াল টু এইচডিজি, এইচডিজি ডিটা যদি কমে যায়, অর্থাৎ ডি হচ্ছে ডেন্সিটি অফ এয়ার, ডেন্সিটি যদি কমে যায়, কেন ডেন্সিটি কমে গেছে? না তোমার ওয়াটার ভেপার ঢুকেছে বলে নিশ্চয়ই ডেন্সিটি কমেছে। তোমার এয়ারের মধ্যে অক্সিজেন নাইট্রোজেন ছিল, এতক্ষণ তাকে সরিয়ে ওয়াটার ভেপার ঢুকে গেছে, তাহলে ওয়াটার ভেপার বেশি ঢুকলে ডেন্সিটি কমে যায়, তাহলে প্রেশার ডিক্রিজেস। তাহলে প্রেশার ডিক্রিজ করা অর্থই হচ্ছে যদি হঠাৎ করে ডিক্রিজ করে, সাডেন ডিক্রিজ যদি হয়, মাঝে মধ্যে বিশেষ করে গরমকালে এই এপ্রিল মাসে প্রথম দিকে বা মার্চের শেষের দিকে কালবৈশাখী যে ঝড় হয় বিকেলের দিকে, বিশেষ করে লোকাল ডিস্টারবেন্সের জন্য, এটা কিন্তু মূলত এই জন্যই হয় আর কি। আর হঠাৎ করে আকাশ কালো করে আসে, দিনের বেলা সকালবেলা পরিষ্কার আকাশ, হঠাৎ করে আকাশ কালো করে এলে এবং সঙ্গে সঙ্গে লোকাল ডিস্টারবেন্স, একবার মুষলধারে ঝেঁপে বৃষ্টি এবং তার সঙ্গে একদম উথালি পাতালি ঝড়, এটা একটা হঠাৎ করে যদি প্রেশার ডিক্রিজ করে। ধীরে ধীরে প্রেশার ডিক্রিজ করে কখন না? বিফোর দ্য অ্যাডভেন্ট অফ মনসুন, অর্থাৎ বর্ষাকাল আসার ঠিক আগে আগেই কিন্তু আস্তে আস্তে যত তোমার সাউথ ওয়েস্ট মনসুন, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যত প্রবেশ করে ভূভাগের উপর, তত
কমে যায়, অর্থাৎ এয়ারের ড্রাইনেস কমে যায়, ময়েশ্চার কন্টেন্ট বেড়ে যায়, ফলে প্রেশার কমতে থাকে। শীতকালে প্রেশার খুব হাই থাকে। শীতকালে মোটামুটি যেহেতু ওয়াটার ভার কন্টেন্ট অত্যন্ত কম, ওই জন্য প্রেশার অটোমেটিক্যালি অন্যান্য বছরের থেকে কমই থাকে, কম নয় বেশি থাকে। আর গরমকালে বিশেষ করে মরুভূমি অঞ্চলে দেখবে মাঝে মধ্যে এতটাই ওয়াটার ভেপার কমে যায় যে এক ধরনের ড্রাই উইন্ড ফ্লো করে, যেটাকে বলা হয় লু বা এই জাতীয় আঁধি, এরকম বিভিন্ন রকমের নাম আছে বিভিন্ন জায়গায়। এই এটার মানেটা কি না, সেখানে লো প্রেশার জন্য নয়, সেখানে হাই প্রেশার জন্য হচ্ছে। অর্থাৎ এতটাই ওয়াটার ভেপার শর্টেজ সেই জায়গায়, সেখানে প্রেশার বেড়ে গেছে এবং সে চেষ্টা করবে ওই জায়গা থেকে অন্য জায়গায় তোমার বাতাসকে পাঠিয়ে দেওয়া। তাহলে সেই জন্য এয়ার ফ্লো হবে, সেই এয়ার ফ্লোটা হচ্ছে ড্রাই হট উইন্ড, সেটা হচ্ছে ওই মানে তখন আমাদের প্রেশার রেটিংটা খুব হাই থাকে এবং সেটা সাধারণভাবে দেখা যায় হঠাৎ করে যদি হাই হয়ে যায় তখন এই জিনিসটা দেখতে পাই। অর্থাৎ হঠাৎ করে হাই হলে ড্রাই উইন্ড ফ্লো করবে, ধীরে ধীরে হাই হলে শীতকালকে শো করবে ক্লিয়ার ওয়েদার, হঠাৎ করে লো হলে ঝড় বৃষ্টি দেখাবে, হঠাৎ আস্তে আস্তে লো হলে প্রেশার লো হলে, মানে এগুলো ব্যারোমিটার রিডিং হিসেবে ভাবছি, আস্তে আস্তে লো হলে আমি বুঝতে পারবো যে দ্য মনসুন সিজন ইজ কামিং। এই ব্যারোমিটারের বর্ণনা আমার দরকার নেই, এই জায়গাগুলো একটুখানি টাচ করে দিও, একদম ছেড়ে দিও না। আমরা নেক্সট যে টপিকটায় ঢুকবো আজকে, জাস্ট শুরুটা করে রাখি, সেটা হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশন তোমরা ক্লাস 9-এ পড়েছো। সারফেস টেনশন কি জিনিস? ফ্রি সারফেস অফ এ লিকুইড, ইট অ্যাক্টস লাইক এ স্ট্রেচড মেমব্রেন। অর্থাৎ কোনো একটা তরলের মুক্ত তল, সেটা একটা টান টান করা পর্দার মতো কাজ করে। এই টানটাই হচ্ছে পৃষ্ঠটান বা সারফেস টেনশন, এবং এটাকে মাপা হয়, ইট ইজ মেজার্ড অ্যাজ দ্য ফোর্স পার ইউনিট লেন্থ বা টেনশন পার ইউনিট লেন্থ। টেনশন কথাটা মানে টান, টেনশন বা ফোর্স পার ইউনিট লেন্থ। অর্থাৎ আমি এই ছবি এগুলো সব মুছে দিলাম, এই ছবি মুছে দিয়ে শুধু তোমাদের একটা জিনিস দেখাবো, দেখিয়ে শেষ করবো আজকের ক্লাস। সেটা হচ্ছে যে এই ধরো একটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে লিকুইড আছে, দিস ইজ দ্য ফ্রি সারফেস, এটাই তো ফ্রি সারফেস। এই ফ্রি সারফেসটাকে আমি যদি উপর থেকে দেখি, এইরকম চোখ মেলে যদি উপর থেকে দেখি, তাহলে এরকম গোল দেখবো। আমি এই সারফেসের উপর যে কোনো একটা আরবিট্রারি লেন্থ নেব, এইটা নিতে পারি, এটা নিতে পারি, আমার খুশি। এইবার এইটাকে মনে করো একটা কাল্পনিক রেখা বা কাল্পনিক স্ট্রেট লাইন, ইমাজিনারি স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা দুদিকে ইট ইজ স্ট্রেচড। এই ঘটনাটা আমরা কোথায় মানে এরকম ধরনের জিনিস দেখতে পাই? দেখবি হ্যাপি বার্থডে লেখা বেলুনগুলো যখন কিনে আনা হয়, তাতে হ্যাপি বার্থডে লেখাটা খুব ছোট 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 করে ছাপা থাকে। সেটা যখন ফোলানো হয়, হ্যাপি বার্থডে লেখাটা এইচগুলো এরকম মোটা মোটা হয়ে গেল, মানে এই ধরো এইচ ছিল, সেটা এইরকম মোটা এইচ হয়ে গেল, এরকম টাইপের মোটা হয়ে গেল। অর্থাৎ বলতে চাইছি অ্যাজ ইফ এই সারফেসটা একটা টান টান করা পর্দার মতো আচরণ করে, বিহেভিয়ার দেখায়। সেই টেনশনটা পার ইউনিট লেন্থ, অর্থাৎ আমি এখানে যদি এটা F1 ফোর্স দিয়ে এটা টানছি, এর লেন্থটা আমি মনে মনে ভাবছি L1, তাহলে এর সারফেস টেনশন হবে F1/L1। তুমি বলবে না স্যার আমি এই লেন্থটা নেব না, আমি এইটুকুনি লেন্থ নিয়ে কাজ করবো, খুব ভালো কথা। তাহলে এই লেন্থটা মনে করো L2, এইটাও এদিকে দুদিকে নিশ্চয়ই টানছে পর্দার মতো, সেই ফোর্সটা নিশ্চয়ই আলাদা ফোর্স হবে F2। এই F2 ফোর্স নিয়ে এটা দুদিকে যদি টানে, তাহলে তখন তার বেলায় সারফেস টেনশন F2/L2। অর্থাৎ তোমার
লেন্থটা তুমি পাল্টালেই এই ফোর্সের পরিমাণটাও পাল্টে যাবে, অ্যান্ড দ্য রেশিও অফ দিস ফোর্স অ্যান্ড লেন্থ রিমেন্স কনস্ট্যান্ট। তুমি ভেবো না, ধরো তুমি জল, ওয়াটার নিয়েই ভাবি, জল নিয়ে যদি ভাবি, জলের মধ্যে আমি এরকম একটা কাল্পনিক রেখা কল্পনা করেছি, ইমাজিনারি লাইন কল্পনা করেছি, অ্যান্ড দ্যাট ইমাজিনারি লাইন ইজ স্ট্রেচড বোথ ওয়েজ। হ্যাঁ, এবার তুমি যখন লাইনের লেন্থটা ছোট নিয়েছো তখন ইট ইজ স্ট্রেচড উইথ লেসার ফোর্স, যখন লেন্থটা বড় নিয়েছো ইট ইজ স্ট্রেচড বাই এ স্মলার ফোর্স। তাহলে যখন বড় নিয়েছো তখন বড় ফোর্স, আর যখন ছোট নিয়েছো তখন ছোট ফোর্স। এবার তাহলে এই যে রেশিওটা এফ বাই এল, এই যে রেশিওটা, এটা কিন্তু একটা পার্টিকুলার টেম্পারেচার অফ দ্যাট স্যাম্পল, ওই যে জলটা তুমি নিয়েছো সেই জলের জন্য কিন্তু এই যে সারফেস টেনশনের ভ্যালু, এটা কিন্তু ইট উইল রিমেন আনচেঞ্জড, এটা কিন্তু পাল্টাবে। সুতরাং সারফেস টেনশনের অনেকগুলো অ্যাপ্লিকেশনও আছে, আমরা দেখতেও পাই অনেক কিছু জিনিস, যে বাবলস টাবলসের তৈরি হয়। তা এইগুলো নিয়ে আমরা একটু পরের দিন আলোচনা করব।